সত্য। পর্ব 6 থেকে 10। তানিশা সুলতানা। ছোট্ট একখানা কক্ষ দেওয়া হয়েছে আদ্রিতাকে। এখানে আসবাবপত্র বলতে ওই একটা ড্রেসিং টেবিল, খাট এবং কাবাড। আর কক্ষের সাথে ছোট্ট বারান্দা রয়েছে। সেই বারান্দা হতে বিশাল পাহাড়ের দেখা মেলে। গাঢ় সবুজ রঙের উঁচু উঁচু পাহাড় দেখতে মন্দ লাগে না। এদেশে বোধহয় পাখির সংখ্যা কম। তাই তো এই সোনালি সন্ধ্যায় কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে না। ঝাঁক বেঁধে আপন নীড়ে ফিরে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে শহরটা। এই শহরের বাতাসে প্রশান্তি খুঁজে পাচ্ছে না আদ্রিতা। বাংলাদেশে থাকলে এতক্ষণ তিথি আপুর সাথে ঝগড়া করতে পারত, তুহিন ভাই আইসক্রিম এনে দিত, বড় মা বকা দিতে দিতে অস্থির হয়ে উঠত। রাগ করে আদ্রিতা মায়ের ফোন খানা নিয়ে ছাদে চলে যেত। বাবা নামক লোকটিকে কল করত। দীর্ঘক্ষণ কথা বলে মন ভালো করতে পারত। আদ্রিতার মনে পড়ে গত কয়েকদিন হলো বাবার সাথে কথা বলা হয় না। শীতের আমেজ পড়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের প্রতাপ। আদ্রিতা মনে করার চেষ্টা করে বাংলাদেশে শীতের শো ছিল কিনা। মনে পড়ে মগজ গলে যাওয়ার মতো উত্তাপ বাংলাদেশে। আর এখানে শীত মানা যায়। বারান্দায় যেন শীতটা একটু বেশি। সেই শীতকে উপেক্ষা করে বসে আছে আদ্রিতা। কিছুতেই সরবে না এখান থেকে। গায়ে গরম কাপড় নেই। ওই তো সাদা রঙের লেডিস শার্ট এবং রেইনবো এর মতো বিভিন্ন রঙের স্কার্ট। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে। সেদিকে একটুও মনোযোগ নেই তার। মা খানিকক্ষণ আগেই এসেছে বোধহয়। আদ্রিতাকে ইতোমধ্যেই দুবার ডাকেছে। সাড়া দেয়নি সে। আর প্রতিজ্ঞা করেছে সাড়া দিবেও না। একটু বেশিই কষ্ট পেয়েছে কিনা। এমনটা কেন করবে। তখন আবরার বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে গেলেও পরে আদ্রিতা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। সে আর এই কক্ষ হতে বের হবে না। হবে না ওই পাষাণ পুরুষের মুখোমুখি। দেখাবে না এই মুখখানা তাকে। যতদিন থাকবে সুইজারল্যান্ড নামক দেশে ততদিন এই বারান্দায় কাটিয়ে দিবে। ব্যাসস ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া শেষ। দক্ষ হাতে গরুর মাংস এবং ভুনা খিচুড়ি রান্না করে ফেলে আবরার। সিয়ামও টুকটাক বেশ সাহায্য করেছে। বহু বছর বিদেশের মাটিতে পড়ে থাকলেও বাঙালি খাবার বেশ পছন্দ আবরারের, সেই জোর ধরেই টুকটাক রান্না শিখেছে। মাঝে মধ্যেই বন্ধুরা মিলে হরেক রকমের রান্নার আয়োজন করে। সিয়াম টমেটো, শসা এবং কাঁচা পেঁয়াজ কাটছে সালাদ বানানোর জন্য। সেই তখন থেকে গাল ফুলিয়ে রেখেছে। সর্বক্ষণ বক বক করা সিয়াম আজকে চুপচাপ কাজ করে যাচ্ছে। আবরার অবশ্যই সেদিকে খেয়াল দিচ্ছে না। ধীর গতিতে অ্যানি কিচেনে ঢোকে। চোখ মুখ তার বড়ই ক্লান্ত। হবে না। ইতোমধ্যে গোটা বাড়ি দুইবার চক্কর দিয়ে ফেলেছে। তারপরও আদ্রিতাকে না পেয়ে হতাশ সে। কোথায় গেল তার মাম্মাম। অ্যানির পানে নজর পড়তেই সিয়ামের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ছুরিখানা নামিয়ে টি শার্টেই হাত মুছে নেয়। অতঃপর হাঁটু মুড়ে বসে কোলে তুলে অ্যানিকে। নরম তুলতুলে শরীরে ঠোঁট দাবিয়ে চুমু খায়, শব্দ করে এবং শুধায়, কোথায় গিয়েছিলে তুমি। তোমার বিরহে আমি আধমরা হয়ে যাচ্ছিলাম। বিড়াল ছানাটি বেশ বিরক্ত। সে অপরিচিত মানুষের কোলে উঠতে চায় না। তার ওপর আবার চুমু। সিয়ামের থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করে ওঠে। মিউ মিউ আওয়াজ তুলে ছেড়ে দিতে বলে। তবে সিয়াম ছাড়ে না। বরং আরো একখানা চুমু খেয়ে বলে, ওরে হহ শালা, কোলে থাক। তোর মায়ের কাছে নিয়ে যাব। বলেই দাঁড়িয়ে পড়ে। আবরারকে উদ্দেশ্য করে বলে, ব্রো, টমেটো এক পিচ কেটেছি। বাকিগুলো তুই কেটে নিস। আমি আদ্রিকে ডেকে আনি। ঠিক আছে। বড় বড় পা ফেলে কিচেন ত্যাগ করে সিয়াম। আবরারের কোনো ভাবান্তর হয় না। সে নিজ গতিতে কাজ করে যাচ্ছে। যেন সিয়ামের কথা শুনতেই পায়নি। অহনা এবং তার বাচ্চাকে সাথে করে এনেছে আতিয়া বেগম। এই মুহূর্তে কিছুতেই মেয়েকে শ্বশুর বাড়ি যেতে দেবেন না। মা আর শাশুড়ি কি এক হলো। মায়ের মতো আদর যত্ন কখনোই শাশুড়ি করতে পারবে না। আবরার ছোট ছোট নয়নে বোন এবং বাচ্চাটিকে দেখছে।
5 দিন হলো বাচ্চাটি দুনিয়াতে এসেছে, অথচ একবারও আবরার হাসপাতালে যায়নি দেখতে। ওর সব বন্ধুই গিয়েছিল। সিয়ার 3 রাত্রি হাসপাতালে কাটিয়েছে। এমনকি অহনাকে হাসপাতালে সিয়ামই নিয়ে গিয়েছিল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে অহনা। তার কোলে ছোট্ট ছানাটি, যে হাত পা নেড়ে খেলছে। আতিয়া বেগম ব্যস্ত ভঙ্গিমায় কিচেনে খাবার বানাচ্ছে অহনার জন্য। আবরারের রান্না করা গরুর মাংস ভুনা খিচুড়ি খাওয়া বারণ অহনার। সিয়াম আদ্রিতার কক্ষের সামনে গিয়ে দাঁড়ায়। দুবার টোকা দেয়। কোনো রেসপন্স না পেয়ে শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর নরম স্বরে বলে, আদ্রি অহনা এসেছে তার ছানা নিয়ে। কি যে কিউট, তুমি কোলে নিবে? অভিমানী আদ্রিতার অভিমান গলে জল হয়ে যায়। ছোট্ট বাচ্চা তার বড়ই ভালো লাগে। বাংলাদেশে তাদের পাশের ফ্ল্যাটে একটা বাচ্চা ছিল। আদ্রি সদা গিয়ে সেই বাড়িতে বসে থাকত, বাবুকে কোলে নিত। এর জন্য কম বকা খেতে হয়নি তাকে। আর আজকে নিজ বাড়িতেই একখানা ছানার আবির্ভাব হয়েছে, আর আদ্রিতা কি না তাকে কোলে নিবে না? এটা হতে পারে? বারান্দা হতে উঠে এক দৌড়ে দরজার পাশে এসে দাঁড়ায়। শিওর হওয়ার জন্য বলে, মিথ্যে বলছেন না তো? একদম না, সিয়াম কখনো মিথ্যে বলে না। সদা সর্বদাই সত্য বলে। তাই তো আমাকে সবাই ভালোবেসে সত্যেন্দ্রনাথ ভালু বলে ডাকে। আদ্রিতা দরজা খোলে। সিয়ামের পানে তাকিয়ে মুচকি হাসে। হ্যানি আদ্রিতাকে দেখতে পেয়েই মিউ মিউ আওয়াজ তুলে হাত এগিয়ে দেয়, যেন শত শত বছর পরে দেখা মিলেছে মায়ের। আদ্রিতা তাকে কোলে নেয়। মাথায় পরপর কয়েকটা চুমু খেয়ে এগিয়ে যায় ড্রয়িং রুমের পানে। সিয়াম মাথা চুলকে বিড়বিড় করে বলে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেন্স এক মানুষ আমায় পাগল করেছে। অহনা এক পলক তাকায় আবরারের পানে। বড়ই আশা ছিল তার আবরার এগিয়ে আসবে, বাবুকে কোলে নিবে, অহনাকে জিজ্ঞেস করবে কেমন আছিস। কিন্তু সেসব কিছুই হয় না। পাষাণ আবরার বোন ভাগিনীকে এড়িয়ে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। আখি পল্লব ভিজে ওঠে অহনার। কি করেছে সে? কেন এত দূরত্ব তাদের দুই ভাই বোনের মধ্যে? অনেক ভেবেও বুঝতে পারে না তার দোষটা কোথায়। আবরার তো ছোট থেকেই এমন। বাবা মা বোন কারোর প্রতি তার তেমন টান ছিল না। আল্লাহ তাকে হার্টলেস বানিয়েছে হয়তো। আদ্রিতা ঝড়ের গতিতে এগিয়ে এসে অহনার পাশে বসে, বাবুর পানে তাকিয়ে এক গাল হেসে বলে, আসসালামু আলাইকুম আপু। ভালো আছেন? আমি আদ্রিতা। চিনেছেন আমায়? অহনা মৃদু হাসে। ওয়ালাইকুম আসসালামু। চিনেছি তোমায়। বাবুকে একটু কোলে নিবেন? আমি হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি। অহনা আদ্রিতার কোলে দেয় বাবুকে। সে কি খুশি আদ্রিতাকে। একটু পরপরই চুমু খাচ্ছে বাবুর মাথায়, হাতে, গালে, নাকে এবং খিলখিল করে হেসে উঠছে। হ্যানি এসে আদ্রিতার পায়ের কাছে বসে পড়ে। কুটুর কুটুর নয়নে দেখতে থাকে তার মনিবকে এবং লেজ নাড়াতে থাকে। যেহেতু অহনা অসুস্থ এবং সিঁড়ি বেয়ে যাতায়াত করতে পারবে না, তাই তার জন্য নিচের একটা কক্ষ বরাদ্দ করা হয়েছে। সেই কক্ষে চলে যায় অহনা। বড্ড ক্লান্ত লাগছে তার। একটু রেস্ট নিবে। বাচ্চার দায়িত্ব আদ্রিতাকে দিয়ে গিয়েছে। আতিয়া বেগমের রান্না শেষ, তিনি চলে যায় অহনাকে খাওয়াতে। দীর্ঘক্ষণ বাবুকে নিয়ে বসে থাকে আদ্রিতা। ভালোই লাগছিল এতক্ষণ। তবে এখন পিঠ চুলকাচ্ছে। বাবুকে সে দুই হাত দিয়েই ধরে রেখেছে। একদম ছোট এবং তুলতুলে। যদি পড়ে যায়। সাবধানের মার নেই, অগত্য পিঠ চুলকাতে ব্যর্থ হয়ে এদিক ওদিক দৃষ্টি ফেরায়। কেউ এদিকে আসছে না কেন? আসলে তো একটু চুলকে দিতে বলতে পারত। কাজের সময় কাউকে পাওয়া যায় না, এরাই হচ্ছে মুখ্য বিষয়। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বকা দিতে থাকে সবাইকে। তখনই দেখতে পায় আবরার নামছে সিঁড়ি বেয়ে। স্যুট বুট পরে চুল টুল খাড়া করে। লাট সাহেব যেভাবে এক একটা সিঁড়ি অতিক্রম করছে যেন বলিউড হিরো আবরার তা শুনিন। অবশ্যই হিরোদের মতোই দেখায় তাকে। খালি ওই একটু ঠোঁটে সমস্যা। মনে মনে ভেঙচি কাটে আদ্রিতা। বিড়বিড় করে বলে, শালা কোথাকার। ভাবখানা ধরে কি?
যেন রাজপুত্রুর কোনো রাজ্যের। ওরে হহ গোলামের পুতো, ইচ্ছে করে তোর লম্বা চুলগুলো কুচি কুচি কেটে দিয়ে ভাব ছোটাতে। আবরারকে বকতে বকতেই একখানা মাথায় আসে, এই শালাকে দিয়েই কাজটা করিয়ে নেওয়া যাক। বেমালুম ভুলেই গিয়েছে খানিকক্ষণ আগে এই পাষাণ লোকটা তাকে রুম বন্দি করে রেখেছিল। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় আদ্রিতা। তারপর বলে ওঠে, বড় ভাই, পিঠ চুলকানিটা আমাকে একটু এনে দিন তো। আবরারের পা থেমে যায়। ভ্রু কুঁচকে তাকায় আদ্রিতার পানে। পিঠ চুলকানি চিনেন না? ওই যে লম্বা করে দাঁত থাকে চারটা, জামার ফাঁকা দিয়ে ঢুকিয়ে অনায়াসে পিঠ চুলকানো যায়। চিনেন না? আবরার দাঁতে দাঁত চেপে ইডিয়েট শব্দটা আউড়িয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় সদর দরজা দিয়ে। চিন্তিত হয় আদ্রিতা। অনেক হিসেব নিকেশ করে আবিষ্কার করে, হয়তো সুইজারল্যান্ডে পিঠ চুলকানির নাম ইডিয়েট। বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগার ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমর ঝিম ঝিম করে। আদ্রিতারও তেমন হয়েছে। এই মুহূর্তে মনে হয়েছে কোমর খানা ভেঙে গিয়েছে। বাবুটা কোলের মধ্যে আরামসে ঘুমোচ্ছে। পিঠ চুলকানোর অভাবে ছয় গিয়েছে। সেই যে অহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে আর বের হওয়ার নামই নিচ্ছে না। বিরক্ত আদ্রিতা বিড় করে বলে, তোকে আমি কখনোই কোলে নিব না রে বাচ্চা। তোর মা নানু আর মামা বড্ড পাষাণ। তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। সে মূলত ডিনার করতে নেমেছে। এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে দেখে যেন হাতে চাঁদ পেয়ে গেল। টি শার্ট খানা টেনে টুনে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পাশে। আদ্রিতা, কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে সিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, সিয়াম ভাই বসুন আমার পাশে। সিয়াম হাসি মুখে বসে পড়ে। ওকে একটু কোলে নিন ভাইয়া, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল সিয়াম আদ্রিতার থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধা হলো না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয়, তারপর বলে, ওরে হো সিয়াম ভাই, আমি কোন কসাইয়ের আস্তানায় এসে পড়লাম? এখানকার কারোরই মানবিকতা নেই। মানবিক শব্দটার মানেও বোধহয় তারা জানে না। সিয়াম নিজেও চেষ্টা করে মানবিকতা মানে কি। শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে। চতুর আদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে সিয়ামের সামনে দাঁড়ায় এবং বলে, বাই দ্য ওয়ে, আপনি জানেন মানবিকতার মানে? শুকনো ঢুক গিলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা সিয়ামের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো সিয়াম ভাই। লাজুক হাসে সিয়াম। লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে। আদ্রিতা তাকে ভালো বলল মানে গলে যাচ্ছে, পটে যাচ্ছে, সিয়ামকে পছন্দ করছে। খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে, তারপর বিয়ে। উফ, আর ভাবতে পারছে না সিয়াম। লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। এভাবে বলিস না আদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই। আপনি বড্ড সরল সোজা এবং বলদ। মানবিকতার মানে জানেন না। ছিহহ ছিহহ। লজ্জা পাওয়াই উচিত আপনার। সুইসাইডও করতে পারেন। সিয়ামের হাসি মাখা মুখখানা মুহূর্তেই কালো হয়ে যায়। কাদো কাদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আদ্রিতা গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, মানবিকতা জানে হচ্ছে আমার আসিফ আদনান। কি যে কিউট উনি। জানেন কয়েকদিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল। কতটা মানবিক একবার চিন্তা করুন। সিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায়? তাহলে তো আজকে থেকে সিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে। প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। তারা নিশ্চয় বীর পুরুষ ভাববে সিয়ামকে। আসিফ আদনানকে আদ্রিতা, কে আবার আমার ফিউচার বাচ্চার বাবা, বর্তমান বয়ফ্রেন্ড, আমার ক্রাশ, আমার হিরো, আমার সুপারস্টার, আমার কলিজার টুকরো, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়িভুড়ি,
আমার হৃদয়, আমার। বুঝেছি বুঝেছি বুঝেছি। আদ্রিতা মুচকি হেসে থেমে যায়। গাল ফুলায় সিয়াম। মানে এই টুকুনি মেয়ে এখনো নাক টিপলে দুধ পড়বে, তার নাকি বয়ফ্রেন্ড আছে, আবার বিয়েও হয়েছে। কি একটা অবস্থা! এইসব মেয়েদের জন্যই সমাজটা উচ্ছনে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না। এদের একটা বিহিত করা দরকার। সিয়ামের ভাবনার মাঝেই বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে। আদ্রিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায়। অসহায় সিয়াম মুখ গোমরা করে বসে থাকে। ক্লাবে ড্রিঙ্কের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এখন পর্যন্ত। সিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে। ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। আবরারের ভয় এখানে থেকে সরতে পারছে না। আমান গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। আর আহাদ একটু পর পর হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না। শুধুমাত্র ওরা এসেছে বলেই সে এসেছে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে ওঠে, ভাই, জীবনটা বাপ্পারাজের মতো হয়ে গিয়েছে। যার দিকে তাকাই তারই বিয়ে হয়ে যায়। ইভান বলে, লাস্ট বার আদ্রিতার দিকে তাকিয়েছিলি। আর সে আগে থেকেই ম্যারিড ছিল। তো শুধু ম্যারিড? বয়ফ্রেন্ড আছে তার, আসিফ আদনান। সে নাকি আবার সুপারস্টার। আহাদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দেয় সিয়ামের পানে। আর আমান চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? সিয়াম দীর্ঘ শ্বাস ফেলে। এবং তখনকার ঘটনা ওদের বলে। এবার আবরাম ড্রিঙ্কের গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গোটা গ্লাস ফিনিশিং করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আবরার বলল সে তার বউ। সে বলছে তার বয়ফ্রেন্ড আছে। 2-2-4 না হয়ে 8 কেন হয়ে যাচ্ছে? বুঝতে পারছি না কিছু। সিয়াম বলে, ঘটনা হচ্ছে আবরার আর আদ্রিতার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা। হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তেই কাচের গ্লাস ভেঙে গুড়িয়ে যায়। কিছু সংখ্যক কাঁচ ঢুকে পড়ে আবরারের হাতে। গল গল করে রক্ত ঝরতে থাকে। চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে তো আরেক পলকে গোটা ক্লাবটাকে পর্যবেক্ষণ করছে। ওই তো স্টেজে 10-12টা মেয়ে নাচছে। কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে। কিছু মেয়েরা ড্রিঙ্ক করছে। বাই এনি চান্স আবরার কি এটা দেখে গ্লাস ভাঙলো? নাকি তার শক্তি দেখালো? নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করলো? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজ পকেট হতে রুমাল বের করে আবরারের হাতে চেপে ধরে। আমান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আবরারকে হাজার খানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না, ঢের জানা আছে ওদের। তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাদ আবার হাই তুলে। তার ঘুমের রেশ আবার চলে এসেছে। এই মুহূর্তে একখানা বালিশ আর খাট পেলেই নিমিষেই ঘুমের দেশে পাড়ি জমাতে পারত। সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝুঁকে এবং সরল স্বরে শুধায়, আর ইউ জেলাস আবরার? আদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলি? আহাদ পুনরায় হাই তুলে বলে, আরে হো হো ধুর, আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না। তাই ওদের এটেনশন পেতে এমনটা করলো। ইভান একখানা গ্লাস তুলে নেয়। নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই, পারছি না কোনো। ভাঙে না তো? সিয়াম গাঁটটা মারে ইভানের কপালে এবং বলে, বেড পারফরমেন্স না করা অবধি ভাঙবে না রে পাগলা। আমান বলে, আমাদের আবরার তাসনিন শত শতবার বেড পারফরমেন্স ভালো করেছে নাকি? আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওইসব গোপন কার্যকলাপ তোকে দেখি করবে। ইডিয়েট! আমান কিছু বলতে যাবে তার আগেই আবরার দাঁড়িয়ে পড়ে। এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে। হতাশ নয়নে ইভান, আমান এবং আহাদ তাকিয়ে থাকে। রাত আনুমানিক 2 বাজে। আদ্রিতার প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে 2-3 বার খাওয়ার স্বভাব তার। এই যেমন সন্ধ্যার একটু পরেই একবার খাবে, তারপর 10টা নাগাদ একবার এবং 2টা-3টার দিকে একবার।
আদ্রিতার মতে জীবন মানেই খেতে হবে। খেতে হবেই মানে জীবন। সর্বক্ষণ খেতে থাকো আর গোলুমলু হও। খাওয়া ছাড়া এ জীবনে আর কিছুই নেই। আদ্রিতার সাথে এভনিও খেতে উঠে পড়েছে। বোধহয় তারও খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে, যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুইজারল্যান্ডেও বিদ্যুৎ চলে যায়। নাহহ দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয়। বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশও পেয়েছে। হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে। পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খুঁজে, এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রয়েছে বেমালুম সে কথা ভুলেই গিয়েছে আদ্রিতা। ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে বাবার সাথে কথা বলবে বলে। কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নাম্বার থেকে কল করার আসিফ বোধহয় জানতেই পারেনি কে কল করেছে। তাই রিসিভই করল না। একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার। পরমুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে। টেক্সট করে, আমি আদ্রিতা। বিদেশে চলে এসেছি। ফ্রি হয়ে কল করিয়েন। এভনিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়িয়ে রুম হতে বের হয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া দেয়। এবার আদ্রিতা কিচেন অবধি যাবে কিভাবে? অ্যানিও বোধহয় ভয় পেল। তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে। আদ্রিতা চটজলদি চেপে ধরে অ্যানির মুখ। হুঁশিয়ার দিয়ে বলে, চুপ কর বেয়াদব। এই বাড়িতে একটা গন্ডার আছে। তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে। খেপা ষাঁড়ের মতো হুঙ্কার তুলে ধমক দিবে। একবারও ভাববে না আমার মতো হাতির ভয় বাচ্চা আদ্রিতা মূর্ছা যেতে পার। বাকিটা শেষ করার আগে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা। ছিটকে পড়ার আগেই এক জোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। এক জোড়া অধর এসে ঠেকে আদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেলিকা। বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে, এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দে। আবরার আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায়। চাপা গম্ভীর স্বরে শুধায়, এখানে কি চাই? আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জাকব বাবা বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকার ভূতপিত কোনো কিছুই ভয় নেই। বাঘ ঠিক ঢিসুম ঢিসুম করে সবগুলো বৃন্দাবন পাঠিতে দিতে সক্ষম হবে। আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বলিয়েন না। সুইজারল্যান্ড আমার বার দেশ। এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো। অন্য দেশ একটা। আর আপনাকেও বলিহারি, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি। সেসব বাদ দিলাম, একটা চার্জার লাইট তো কিনতে পারেন। বেচারা আমি। বাকিটা শেষ করার আগেই বাড়িটা কানায় কানায় আলোকে হয়ে যায়। আশ্চর্য আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে পরপরই খুশি হয়ে বলে, এই তো কারেন্ট চলে এসেছে। আমার না ভীষণ খিদে পেয়েছে। খেয়ে আসি। ঠিক আছে বড় ভাই। বলেই অ্যানিকে কোলে তুলে নেয় এবং গট গট পায়ে নেমে পড়ে নিচে। বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে। কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করে হবে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ডিসগাস্টিং। ভীষণ সুস্বাদু খিচুড়ি। পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলে আদ্রিতা। অ্যানিকেও দিয়েছিল, সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটে পুটে খেয়েছে। এবার দুজনেরই পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টে রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোথা থেকে? চিন্তিত আদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে। কথা থেকে আসলো, কথা থেকে আসলো। অতঃপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে? তার কি হাত কেটেছে? উদার মনের আদ্রিতার মায়া হয়, সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে। মাঝপথেই দেখা হয় সিয়ামের সাথে। সে সবেই বাড়িতে ঢুকল। আদ্রিতা বলে ওঠে, সিয়াম ভাই, খ্যাপা ষাঁড়ের কি হাত কেটেছে? মিনিট দুয়েক সময় লাগে সিয়ামের বুঝতে খেপা ষাঁড়টা আসলে কে। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।
বাহহ মারাত্মক নাম দিয়েছে তো। বাহহ আদ্রিতা সুন্দর নাম দিয়েছ তো। রাখুন সুন্দর নাম। কেটেছে কি না বলুন। কাটেনি তো। আবরার তাসনিন কাচের ড্রিঙ্কের গ্লাস মুঠো করে ধরেছিল। ব্যাস গ্লাস ভেঙে গুড়িয়ে গেল আর কিছু সংখ্যক কাচ তার হাতেও ঢুকে গেল। আখি পল্লব বড় বড় হয়ে যায় আদ্রিতার। খ্যাপা সার তাহলে হিরো হওয়ার পায়ুতারা শুরু করেছে। দেখতে শুনতে খারাপ না। হিরো হলেও হতে পারে। তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে। একবার হিরো হয়ে গেল তো সে আসমানে উড়বে। ভাই আমি যাচ্ছি, হ্যাঁ। তার হাতটা দেখে আসি। সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় আদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে। অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায়। ব্যাসস খুলে যায়। আদ্রিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা খানা ঢুকিয়ে দেয়। সাথে সাথেই স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? ছিহহ ছিহহ ছিহহ। লোকটা এত অশ্লীল। আদ্রিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে। শত হোক ভাই তো। পরমুহূর্তেই ভাবে আদ্রিতা দেখে নে। এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না। অশ্লীল জিনিসে সকলেরই নজর বেশি। একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করেই চোখ দুটো সেদিকে চলে যায়। এটা আদ্রিতার ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রেই জানা নেই তার। শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না। মন বলছে দেখতে থাকো দেখতে থাকো। এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না। আর মস্তিষ্ক বলছে ছিহহ আদ্রিতা। তোর না বয়ফ্রেন্ড আছে? তুই না অন্য একজনকে ভালোবাসিস? তাহলে পরপুরুষের পানে নজর দিচ্ছিস কি করে? লজ্জা নেই তোর? আবরার তাসনিন নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে। শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা। আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্টের হদিস পায়নি আদ্রি। আর জিন্স খানাও এইমাত্র খুলে ফেলল। এখন তার পরনে ছোট্ট প্যান্ট। ধবধবে ফর্সা শরীর। কোথাও লোমে ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে। গোলাপি অধরে ভীমরুল কামড়েছে, মনে হয় লাল লাল দেখাচ্ছে এবং একটু ফোলা ফোলা। ঠোঁট মেলে হাসতে সে জানে না। চাপ দাড়িতে কণ্ঠ লালির উঁচু জিনিসটা ঢেকে ফেলেছে। বুকের দুই পাশে দুটো কয়লা। তারপর তার একটু নিচে নাভিকুণ্ডল। ওয়ান টাইম একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বা পাশে। গোটা গায়ে এবং পিঠে অনেক অনেক ছোট ছোট ক্ষত। যেন 1971 সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিল। তখন বুলেটের আঘাত কিংবা ছড়ি লাঠির মাইরও পড়েছিল সর্ব অঙ্গে। আদ্রিতা ফ্যাল ফ্যাল নয়নে খানিকক্ষণ তাকিয়েই থাকে অনেকক্ষণ। অতঃপর বিড়বিড় করে বলে, একটা মানুষকে আদর করে হাতি ডাকি। তাই বলে তাকে হাতির মতোই দেখতে হতে হবে? এটার কোনো মানে হয়? নির্লজ্জ আদ্রিতা নিজ দৃষ্টি টেনে হিচড়ে সরিয়ে নেয় আবরারের পান হতে। মাথা খানা বের করে আনে দরজার হাতল থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে রাখা ওড়না খানা মাথায় পেঁচিয়ে ভদ্র সভ্য মেয়ে হয়ে নেয়। অতঃপর মনে পড়ে অ্যানির কথা। তখন তো এভনিকে নামিয়ে দিয়েছিল। দুষ্টুটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো। চিন্তিত আদ্রিতা পুনরায় এভনির খোঁজে কক্ষে উকি দিতে উদ্ধত হয়। তখনই নজর পড়ে ফ্লোরে। লুচু আদ্রিতার লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না নিজে মানুষ হতে পারলাম আর না তোকে মানুষ করতে পারলাম। আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলি রে সোনা? অ্যানির পা টেনে তাকে সরিয়ে দিতে চায়। বিরক্ত হয় বিড়ালটি। কেমন করে তাকায় আদ্রিতার পানে। হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় সে দেখবে। আদ্রিতা বোধহয় বুঝল না, তাই কোলে নিতে যায়। চালাক অ্যানি মালিকের হাতে খামুচি কেটে ঢুকে পড়ে কক্ষে। আদ্রিতা ভেংচি কাটে। বিড়বিড় করে বলে, তোকে সহ আমাকে একদিন নির্লজ্জ বেহায়া টকমা লাগিয়ে অন্য দেশ সুইজারল্যান্ড থেকে জুতো পেটা করে তাড়াবে আতিয়ার হাতির বাচ্চা ছেলে আবরার হাতি ওরফে গোলামের পুতো, দেখে নিস তুই। আদ্রিতা বেমালুম ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এই কক্ষের পানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ে
তারপর মনে পড়ে অ্যানিকে রেখে চলে গেলে বাঘ মামা বিড়াল মেরে দিবে। শুকনো ঢোক গিলে আদ্রি এবং পরপরই দরজায় টোকা দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া। ভালো আছেন? আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি। অনুমতি পেলে ঢুকব। কৃপা করিয়া ঢুকিবার অনুমতি প্রেসজ করুন। বাঘ মামা থক্কু জাহাপনা। ভেতর থেকে গম্ভীর স্বরে জবাব আসে, এতক্ষণও কি ঝুঁকি মারার সময় পারমিশন নিয়েছিলে? চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয় আদ্রিতার অবস্থাও তেমন হয়েছে। উজ্জ্বল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে। লোকটা তো এই দিকে তাকায়নি। তাহলে কি করে বুঝল? বার কয়েক শুকনো ঢোক গিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে। পরপরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে। অজ্ঞতা ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর। কপালে ভাঁজ ফেলে আখিপল্লব ছোট ছোট করে নিরপরাধের সুরে জবাব দেয়, আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে, আপনার ফুলো ফুলো বডি দেখতে নয়। আর উকি দিয়ে হাতই দেখছিলাম, অন্য কিছু নয়। আমার চোখ খুবই ভালো। আপনি যে 9 to প্যান্ট পরেছিলেন সেটা একদমই দেখেনি। আদ্রিতার ভাষণ শুনতে শুনতে কাবার্ডের পানে এগোয় আবরার। শান্ত ভঙ্গিমায় কাবার্ড খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয়। বিরক্ত হয় আদ্রিতা। আর একটু থাকতো খালি গায়ে। ফুলো ফুলো মার্সেল, ভাজ ভাজ বুক দেখতে দারুণ লাগে তার। শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশস খেয়েছে। এবং শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়ে। অ্যানি আবরারের পেছনে পেছনে ঘুরছে। সে যেদিকে যাচ্ছে সেও সেই দিকে যাচ্ছে। মনে মনে তার ইচ্ছে জেগেছে আবরারের কোলে ওঠার, ছুঁয়ে দেওয়ার। নিজের লালন পালন করা বাচ্চাটির মনোভাব বুঝতে 2 সেকেন্ডও সময় লাগে না আদ্রিতার। সে বাঁকা হেসে আওড়ায়, ওরে হহ আমার আয়ানি, একটু লজ্জা শরম বাঁচিয়ে রাখো সোনা। মায়ের মতো হোসস না। নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় তার ঠিক নাক বরাবর আবরার দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। আদ্রিতা মাথা উঁচু করে এক পলক তাকায় আবরারের পানে। পরপরই কেবলা হাসি দিয়ে বলে, এখন তাহলে যাই ভাইয়া। অনেক রাত হলো ঘুমবো। ডিস্টেন্স মেইনটেইন করে চলবে আমার থেকে। ফার্দার আমার সামনে আসবে না। তোমাকে আমার পছন্দ। আবরারকে কথা শেষ করতে না দিয়ে আদ্রিতা বলে ওঠে, আপনাকেও আমার পছন্দ না। আপনার সামনে আসার ইচ্ছেও নেই। জাস্ট মানবতার খাতিরে এসেছিলাম। এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসব না। যত সব আজাইরা ঢং। মুখ বাঁকিয়ে মুহূর্তেই প্রস্থান করে আদ্রিতা। অ্যানি কি বুঝল কে জানে, সেও সুরসুর করে মালিকের পেছনে চলে যায়। আবরারের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মেলল বোধহয় এবং পরপরই সেটা মিলিয়ে যায়। আতিয়া বেগম ছেলের সাথে ভালো মতো 2 দণ্ড কথা বলতে পারেনি এখন পর্যন্ত। পারেনি বলতে আবরার তাকে সময় দিচ্ছে না। এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল। কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই। গোটা বাড়িতে কোথাও নেই। মানে সে চলে গিয়েছে। হতাশ আতিয়া মন খারাপ করে কিচেনে ঢোকে রান্না করতে। অহনা এবং তার বাচ্চা সোফায় বসে আছে। মামিয়ের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না, তবুও বাচ্চাকে কোলে নিয়ে হাসি মুখে এটা ওটা বলছে। আর অবুঝ শিশু হাসছে। আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে, তার জীবনে অনেক না পাওয়া রয়েছে। মন খারাপের অনেকগুলো কারণ আছে। কিন্তু কখনোই তার মন খারাপ হয় না। কখনো কান্না পায় না। 13 বছর বয়সে মা মারা গিয়েছে। মাকে কবরে শুইয়ে রেখে আসার 3 ঘন্টা বাদেই বাবার দ্বিতীয় বিয়ে কথা শোনে আদ্রিতা। জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে। হয়তো সেই খবর জানতে পেরেই মা পরলোক গমন করেছে। না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে। মাহারা আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। তাই সেদিন আদ্রিতার দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল আতিয়া বেগমের কাঁধে। কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগমের সাথে বেঁধে দেওয়া হয়েছিল আদ্রিতাকে।
বলা বাহুল্য আতিয়া বেগম কখনোই দায়িত্ব হেলাফেলা করেনি। মায়ের মতো আগলে রেখেছে তাকে। চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনো করছে। প্রতি মাসে বাবা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় আদ্রিতার অ্যাকাউন্টে। কিন্তু আতিয়া বেগম সেই টাকা খরচ করতে দেয় না। আদ্রিতা একটা ব্যাপার ভেবে দেখে। তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন? এই তো 21 বছর হয়ে গিয়েছে তার। কয়েকদিন পরে 22 হবে। বুড়ি হয়ে যাচ্ছে অথচ মা বিয়ের কথা ভাবছে না। আদ্রিতা কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায়। অহনার পাশে বসে চিল্লায় বলে ওঠে, মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে ভুলে গেছো? তখনই আবরার আর সিয়াম বাড়িতে ঢুকলো এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে আদ্রিতার। অহনা আদ্রিতার কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করে বসে। সদ্য সিজার করা হয়েছে। দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখলে পেরেশান হয়ে ওঠে। আদ্রিতা বাচ্চাকে কোলে নিল ঠিকই, তবে মনে মনে বিড়বিড় করে বলে, কয় বছরের জন্য যে আমার কোলে তুলে দিল আল্লাহ জানে। ইদানিং অ্যানি ভীষণ জেলাস ফিল করে। এই যে আদ্রিতার কোলে ছোট্ট বাচ্চা যাকে এই মুহূর্তে টপাটপ চুমু খাচ্ছে, এটা দেখে তার হিংসা হচ্ছে। মনে হচ্ছে তাকে গুরুত্ব কম দিচ্ছে। অসহায় অ্যানি বসে পড়ে আদ্রিতার পায়ের কাছে। কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে। অপেক্ষা করে কখন এই বাচ্চাটা নামবে তার মালিকের কোল থেকে। আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে রাখছে টেবিলে। একটু আগে যে আদ্রিতা মস্ত বড় একখানা কথা বলেছে, বেমালুম ভুলেই গিয়েছে বোধ হয় তিনি। কোনো জবাব দিল না, প্রতিক্রিয়া করল না। কেন? 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 আবরার শান্ত নয়নে তাকিয়ে আছে আদ্রিতার পানে। সিয়াম একবার আদ্রিতাকে দেখছে তো আবার আবরারকে। অতঃপর কিছু একটা চিন্তা করে এক গাল হাসে। বাঁ হাতে চুলগুলো পেছনে ঠেলে টি শার্ট খানা টেনেটুনে ঠিক করে নেয়। পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারা খানা একবার দেখে নেয়। আদ্রিতা তোমার জন্য একটা ছেলে দেখেছি, বলতে বলতে এগিয়ে যায়। একদম আদ্রিতার পাশে গিয়ে বসে পড়ে। অহনা ছোট ছোট নয়নে সিয়ামের পানে তাকিয়ে বলে, তোকে কে দায়িত্ব দিছে আদ্রিতার জন্য ছেলে খোঁজার? আহহ অহনা, তুই সারা জীবন বলদি থেকে যাবি। আমিও বাংলাদেশি, আদ্রিতাও বাংলাদেশি। তো আমার একটা দায়িত্ব রয়েছে না? আদ্রিতা বলো দায়িত্ব আছে না? আদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে তার আগেই আতিয়া বেগম বলে ওঠে, আমি কখনো আদ্রিতার বিয়ে দিব না। সিয়ামের হাসি মুখটা চুপসে যায়। সেই সাথে আদ্রিতারও। তাকে বিয়ে দেওয়া হবে না মানে সারা জীবন সিঙ্গেলই কাটাতে হবে, গভীর রাতে বরের সাথে রোমাঞ্চ করা হবে না, চুমু খাওয়া হবে না, বাচ্চার মা হওয়া হবে না, বরের কোলে ওঠা হবে না। এটা মানা যায়? আদ্রিতা মানতে পারবে? কখনোই না। রোমাঞ্চ করার জন্য হলেও বিয়ে করতেই হবে। আচমকা আদ্রিতা চিৎকার করে দাঁড়িয়ে পড়ে। চিল্লিয়ে বলে, মা আমার বিয়ে করতেই হবে। একটা জীবন জামাইয়ের আদর ছাড়া কাটাতে পারবো না আমি। চারজন সদস্য বড় বড় নয়নে তাকায় আদ্রিতার পানে। আবরার চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপড় বসিয়ে দিতে, বেয়াদব একটা। আতিয়া আর অহনা হেসে ফেলে। সিয়াম আফসোসের সুরে বলে, তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল। লজ্জা পায় আদ্রিতা। এত জোরে বলা উচিত হয়নি। এতগুলো বড় বড় মানুষ। ছিহহ আদ্রিতা ছিহহ। তুই তো দেখছি সত্যি সত্যিই চরিত্রহীন হয়ে যাচ্ছিস। চরিত্রের নেই তোর। কাঁচুমাচু হয়ে বসে পড়ে। আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে, আমার দুটো সন্তান। তাদের কাছে আমার কোনো মূল্য নেই। বছরের পর বছর চলে গিয়েছে, তারা কখনোই আমার খোঁজ নেয়নি। হ্যাঁ, প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে। দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি, বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল আমি বুড়ো বয়সে প্রেগন্যান্ট হয়েছি। আমার ছেলেমেয়ে পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারোর হতো না। আমার বেঁচে থাকার অবলম্বন আদ্রিতা। এই মেয়েটিকে বুকে জড়িয়েই বেঁচে আছি আমি। আমার সুখ দুঃখে এই একটা মানুষকেই পাশে পাই।
তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব, একাকিত্বে মরে যাব। বলতে বলতে আখিতে অশ্রু জমে আতিয়া বেগমের। আবেগে ভেসে যায় আদ্রিতাও। তারও কান্না পায়। আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নয়, নিজের দুঃখের কথা মনে করে। চিরন্তন সত্য কথা হচ্ছে আদ্রিতারও আতিয়া বেগম ছাড়া আর কেউ নেই। এই মানুষটি না থাকলে আদ্রিতাও একাকিত্বে মরে যেত। অহনা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। সবাইকে সেন্টি খেতে দেখে আদ্রিতা বলে ওঠে, মা, তোমার যদি আরো একটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করতে পারতাম। তারপর সারা জীবন একসাথেই থাকতাম। দারুণ হতো না? আবরার বড় বড় পা ফেলে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। এতক্ষণে কেউ তাকে খেয়াল করেনি। আতিয়া বেগম পায়েসের বাটি হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে এবং বলে, শুভ জন্মদিন বাবা, তোর বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম আবরার তাকে পাশ কাটিয়ে চলে যায়। আতিয়া বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে। আজ তার ছেলের জন্মদিন। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু একা হাতে রান্না করেছে। ভেবেছিল আজকের দিনটাতে আবরার তার সাথে ভালো করে কথা বলবে, পায়েস খাবে। কিন্তু তার কিছুই হলো না। খুব বেশি ভুল করেছিল কি সে? মস্ত বড় অপরাধী। সিয়াম হতাশ হয়। অহনাও কেঁদে ফেলে। আদ্রিতা চোয়াল শক্ত করে ফেলে। এক রাশ রাগ জন্মায় আবরারের ওপর। ইচ্ছে করছে বড় বড় চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। সেই সকালে কারোরই আর খাওয়া হয় না। আতিয়া বেগম নিজ কক্ষে দরজা আটকে কাঁদছে। অহনা তৈরি হতে গিয়েছে। আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেক আপ করাতে। অহনার স্বামী হিমেল এবং শাশুড়ি এসে বসে আছে। তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে। বাবু এখন হিমেলের কোলে। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে একটু বাইরে বের হয়। আজকেই প্রথমবার বাইরে বের হলো আদ্রিতা। কাউকে বলে আসেনি, সাথে এনেছে আতিয়া বেগমের ফোনখানা। আসিফ আদনান রিপ্লাই করেছিল মেসেজের এবং বলেছে আজকে কল দিবে। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর। জিন্স টপস, শর্টস যে ড্রেসই পরুক তাদের বেশ সুন্দর লাগে। আদ্রিতা রাস্তার এক কোণা দিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকে পর্যবেক্ষণ করছে। সরু রাস্তার দুই পাশেই রয়েছে ছোট ছোট বাড়ি। বাংলাদেশের ঢাকার শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। অতিরিক্ত যানবাহনও নেই। রিক্সা, অটো, টোটো, টেম্পু, ঠেলা গাড়ি কিছুই নেই। শুধু একটু পরপরই লাল, কালো, সাদা রঙের 4 চাকার গাড়ি দেখা যাচ্ছে। খুব বেশি জোরে ড্রাইভ করছে না, বরং রয়েসয় ধীরে সুস্থে। হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে জানা নেই আদ্রিতার। তবে পা ব্যথা করছে। কোল থেকে অ্যানিকে নামিয়ে রাস্তার পাশে বসে পড়ে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে আসিফ আদনান নামটা ভেসে উঠেছে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে রিসিভ করে। হ্যাঁ, আমি আদ্রিতা। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। হ্যাঁ, চিনতে পেরেই কল করেছি। কেমন আছো? ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। সুইজারল্যান্ডের কোথায় আছো? জুরিখ শহর মেবি। সেখানে আমার নানু বাড়ি। বছরে একবার যাওয়া হয় আমার। কতদিন থাকবে তুমি? 2-3 মাস মনে হয়। সঠিক জানি না তো। ঠিক আছে, আমি আসছি এই মাসের মধ্যেই। জরিখ নদী দেখেছ? আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কিছুই দেখতে পারিনি। আচ্ছা, আমি এসে ঘুরতে নিয়ে যাব। আদ্রিতার খুশি আর দেখে কে। মনটা নেচে ওঠে পেকুম তুলে। কিছু বলার জন্য হা করে তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। এই নিয়ে 3 বার এই কণ্ঠ শুনল আদ্রিতা। এখানে কি করছো? চমকে পেছনে তাকায় আদ্রিতা। কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনে। গাড়ির কাঁচ নামানো। সেই কাচের মধ্যে দেখা যাচ্ছে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী। হাত ফসকে ফোন খানা পড়ে যায় আদ্রিতার। অ্যানি পরিচিত মুখ দেখে এক দৌড়ে গাড়ির নিকট চলে যায়। মিউ মিউ আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত দেয়। কিন্তু পাষাণ আবরার খোলে না ডোর। আদ্রিতা মাথা নিচু করে ফেলে।
কোলের মধ্যে পড়ে থাকা ফোন খানা তুলে কানে নেয়। ছোট স্বরে বলে, আমার ভাই এসেছে, রাখছি, পরে কল করব। পরপরই কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ে। আবরারের কপালে ভাঁজ পড়ে। ভাই এসেছে ভাই। আবরার তার ভাই হয়। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে। দুপা এগিয়ে এসে অ্যানিকে কোলে তুলে নেয় এবং মাথা নিচু করে বলে, ঘুরতে এসেছিলাম, যাচ্ছি বাসায়, বলেই হাঁটতে শুরু করে। আবরার গাড়ি থেকে নামে। বড় বড় কদমে আদ্রিতার সামনে এসে দাঁড়ায়। প্রথমেই হাত থেকে ফোনটা টেনে নিয়ে ছুঁড়ে মারে দূর অজানায়। ফোন খানা কোথায় গিয়ে পড়ে তার হদিস নেই। আদ্রিতা বড় বড় নয়নে তাকায় আবরারের পানে। এটা কি করলেন আপনি? মায়ের ফোন এটা, ফেললেন কেন? কৈফিয়ত দেওয়ার মতো মানুষ আবরার নয়। তাই কোনো কৈফিয়ত না দিয়ে আদ্রিতার বা হাত খানা মুঠোয় পুরে নেয় এবং টানতে টানতে নিয়ে আসে গাড়ির নিকটে। আদ্রিতা সমান তালে বকবক করতে থাকে, কি করছেন আপনি? আমাকে জোর করতে হবে না। ভালোভাবে বললেই আমি গাড়ি বসব। হাত ছাড়ুন। টানটানির দরকার নেই তো। তবে সেই সব কথা শোনে না আবরার। গাড়ির দরজার কাছে এনে আদ্রিতার হাত ছেড়ে দেয়। পরপরই নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে এবং আদ্রিতাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আশ্চর্য, আদ্রিতার কয়েক সেকেন্ড সময় লেগে যায় কোথায় বসে আছে বুঝতে। পরপরই অনুভব করে তার পিঠের ওপর দিয়ে একটা দড়ি চলে গেল। মানে গাড়ির সিট বেল্ট বেঁধে নেয় আবরার আদ্রিতা সহ। এটা কি করছেন? এভাবে কি করে যাব? আমাকে পাশে বসিয়ে দিন, নিচু স্বরে বলে আদ্রিতা। অ্যানি পড়ে আছে পাশের সিটে। সেই গাড়িতে উঠতে পেরেই খুশি। আদ্রিতার সাথে কি হচ্ছে সেদিকে খেয়াল নেই। আবরার যেন শুনছেই না আদ্রিতার কথা। তবে আদ্রিতা চুপ থাকতে পারছে না। এভাবে বসা যায়? ছিহহ ছিহহ। অস্বস্তিতে জেকে ধরেছে। লজ্জায় গাল দুটো টকটকে লাল রং ধারণ করেছে। চোখের সামনে আবরারের প্রশস্ত বুক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নাকে ভেসে আসছে জেন্টস পারফিউমের কড়া ঘ্রাণ, গলা শুকিয়ে কাঠ কাঠ হয়ে গিয়েছে। ইতোমধ্যেই হাত পায়ে মৃদু কম্পন অনুভব করছে। আদ্রিতা পুনরায় বলে, ভাইয়া আমাকে। বাকিটুকু শেষ করার আগেই আবরার চাপা স্বরে চলে ওঠে, আমি ইয়োর হাজবেন্ড। চলবে?